পারছি না, মুখ ফুটে বলতে পারছি না। তাহলে দেখুন এখানে সবসময় কিন্তু আমাদের আউটার অথরিটির হাতে পাওয়ারটা চলে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা এক্সারসাইজ আপনাদের বলছি, একটু করুন। আপনাদের কোন কোন ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্র যেগুলো লিখেছেন সেখানে দেখুন অনেকগুলো ক্ষেত্রেই আপনারা অ্যাডজাস্টমেন্ট করেন। করি তো আমরা, অ্যাডজাস্ট করি তো জীবনে। কতগুলো ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করি। নেগেটিভ বলছি না, অ্যাডজাস্ট করা একটা স্কিল, একটা খুব লাইফের জরুরি স্কিল, কিন্তু একটা কিন্তু আছে। এই অ্যাডজাস্ট আমাদের কোন কোন রোলে ম্যাক্সিমাম করেন, যেই রোলগুলো লিখেছেন নিচে দেখুন সব জায়গায়। বেশ, যে যার ম্যাপটা করুন, দেখুন আচ্ছা, আমি যদি আপনাকে বলি আপনি একটু সরে বসুন তো, আমি আপনার চেয়ারটায় বসবো। আরেকটু 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 হবে, একটু 2 মিনিট বসে। আচ্ছা, এইভাবে যদি 10 ঘন্টা বসতে হয়, উনি সম্ভব করে দেবেন? পা ব্যথা হবে বড় জোর। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের চেনা জয়েন্ট কমিশনার ছিলেন ডক্টর কল্যাণ মুখার্জি, উনি একটা এক্সারসাইজ করাতেন। এই মনে একটা পিছনে আপনার হাতে যে পাতলা ফাইলটা রয়েছে, ওই ফাইলটা শুনুন আমার হাতে দিন। এই ফাইলটা জাস্ট আমার, কেউ একটু ভলান্টিয়ার করবেন 1 মিনিট। আপনি হাতটাকে মেলে দাঁড়ান। আচ্ছা, খেয়াল করুন দাঁড়িয়ে আছেন, হাতটা একটু স্ট্রেট রাখবেন। হ্যাঁ, আচ্ছা, ধরুন এই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আপনার ক্ষেত্রে, আমি 2 মিনিট আপনি বসতে দিতে পারতেন তো আমায়, 5 মিনিট একটু অসুবিধে হতো, পারতেন তো, অসম্ভব ছিল না তো। তো এই অসম্ভব যেগুলো থাকে না সেগুলো তো আমরা সম্ভব করে ফেলি, কারণ আমাদের ক্যাপাসিটি আছে, স্কিল আছে। এই কি স্কিল আর ক্যাপাসিটি করতে করতে, ঠিক আছে, হাত আর 10 মিনিট হবে, বুঝতে পারছেন? তারপরে অলরেডি ব্রেন সিগন্যাল দিচ্ছে। উনি যেটা করতেন, উনি বলতেন আরেকটু 5 মিনিট, তারপরে আরেকটু আমার এটা যাবে আপনার ওপরে, তারপরে আরেকটু। এইভাবে যখন 3-4 ঘন্টা নয়, 30-40 মিনিট হয়ে যেত, তখন আপনাকে হয় ফেলে দিতে হতো, নয় আপনার এইখানে ব্যথা শুরু হয়ে যেত, আপনার মুখে সেই ছাপটা ফুটে উঠতো। থ্যাংক ইউ। তো এইটা দেখুন, আমাদের অ্যাডজাস্টমেন্টের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা যখন প্রলংড হয় এবং সেটা উইদাউট অটোনমি, আমার হাতে চয়েস নেই যে আমি ওটা রেখে দেবো। কখন উনি রেখে দিতে পারবেন? উনি যদি আমায় ইগনোর করতে পারেন, বা আমাকে সরাসরি বলতে পারেন, ম্যাম আমি এটা পারবো না, প্লিজ হেল্প মি, বা আপনি অন্য কাউকে একটু বলুন, বা আপনি নিজেই ধরুন না হয়। অথবা উনি যদি সেখানে অন্য কোনো প্রসেস বার করতে পারতেন, তাহলে হতো না। কিন্তু উনি যদি আমায় ইগনোর না করতে পারেন, তাহলে আমি আউটার অথরিটি এখানে, এবং পাওয়ারফুল অথরিটি, ওনার হাত ব্যথাটাই উনি কোপ হয়ে যাবে। তারপরে মনে হবে হাত ব্যথাটা নর্মাল, যেহেতু এটা কমন। আমাদের হাত ব্যথা আমার নিজেরই হয়েছে। তো হাত ব্যথা, কার ব্যথা, মাথা ব্যথা আমাদের সবারই হয়, এটা বডির সিগন্যাল, কিন্তু নট নেসেসারিলি এটা বডির ডিজিজ। ওটা কিন্তু একটা স্ট্রেস রিয়াকশনের সিগন্যাল। এবং পৃথিবীতে এমন কোনো ডিজিজ নেই, এমন কোনো ডিজিজ নেই যেটা স্ট্রেস থেকে অ্যাগ্রাভেটেড হয় না। আপনারা যারা ডক্টরের কাছে যান, দেখবেন যাই হোক, থাইরয়েড হোক, ডায়াবেটিস হোক, হার্ট প্রবলেম হোক, আর্থ্রাইটিস হোক, সবাই বলবেন যে রিল্যাক্সেশন করুন, স্ট্রেস ফ্রি থাকুন, বলেন না? হ্যাঁ, তো আর্থ্রাইটিসের সঙ্গে ভাই রিল্যাক্সেশন কি না? ওইটাতে আপনি ভালো থাকবেন। প্রেগন্যান্সি পিরিয়ডে আমরা বলি, পোস্টপার্টামে বলি, তার কারণই হচ্ছে প্রত্যেকটা ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল কন্ডিশনের সঙ্গে স্ট্রেস কানেক্টেড। স্ট্রেস কানেক্টেড মানে ব্রেন কানেক্টেড। ব্রেন কানেক্টেড মানে যে ছবিটা দেখালাম, একতলা না দোতলা, কোন মোডে রয়েছেন একটু চেক করে নেবেন সবাই। একতলায় আছি না দোতলায় আছি? যদি দোতলায় থাকি তাহলে আমরা চিন্তা ভাবনা করে রিজলভ করতে পারি। যদি একতলায় থাকি, ওই যে শুড, তখন কিন্তু শুড আমাকে দিয়ে করিয়ে নেবে, এবং যখন করিয়ে নেবে তখন আমি বাইরে থেকে 50টা স্ট্রেস ম্যানেজমেন্ট করলেও কিন্তু ভেতরে স্ট্রেস স্ট্রেসেই থাকবে। মানে আমার যদি স্কিন ডিজিজ হয়, আমি উপর থেকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে কি হবে? মানে স্কিনটা চকচকে হয়ে যাবে? হবে না, ডিজিজটা তো ফুটে বেরোবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে,
এইটা হচ্ছে কস্ট, মূল্য। কনস্ট্যান্ট যখন আমরা অ্যাডজাস্ট করি তখন আমাদের অ্যাকচুয়ালি ইরোশন মানে আমরা সবাই জানি ক্ষয়ে যায়। এখানে কি ক্ষয়ে যাচ্ছে? ব্রেকডাউন হচ্ছে না, কিন্তু ক্ষয়ে যাচ্ছে। ব্রেকডাউন হলে তো আমরা তাও নিশ্চিন্ত হসপিটালে বলে ডাক্তার বলে দেবেন ব্রেকডাউন হয়েছে, আমি হসপিটালে গিয়ে শুয়ে থাকবো। আমার আরেকজন কলিগ আছেন, সে হসপিটালে গেলে তাকে খুব সুন্দর দেখতে হয়ে যায়, প্রায়ই যায়। সে নিজেই বলে নিশ্চিন্ত, এখানে তো আমায় কেউ বলবেন, আমি তো এবার মানে এখানে তো আমি ভ্যালিডেটেড, আমি যে শুয়ে আছি এটা ভ্যালিড, ডাক্তার বলেছেন হসপিটালাইজ হতে হবে। বাড়িতে শুয়ে থাকলে ওরে বাবা, অন্য কেউ বলার আগে আমি নিজেই বলবো আমার তো শুয়ে থাকা উচিত নয়, আমার তো কাজ করার কথা, এটা তো ঠিক নয়। তাহলে আমার আউটার অথরিটি ওখানে আমাকে শুয়ে থাকতে দেবে না। যখন আমার হসপিটাল ব্রেকডাউন হয়েছে তখন আমি সেটাকে ভ্যালিডেট করছি যে না, আমার এখন শুয়ে থাকা সাজে, চলবে। তাহলে এখানে আউটার অথরিটি যদি আমাকে খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করায়, আমাদের মন বা দেহ ক্ষয়িতে থাকে। ব্রেকডাউন হচ্ছে না, কিন্তু ব্রেকডাউন হওয়ার আগে ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে যাওয়াটাই স্ট্রেস রিয়াকশন, ইরোশন যেটাকে আমরা। তাহলে এখানে যে আরেকটা কথা, অ্যাডজাস্টমেন্ট উইদাউট চয়েস। এবার ওখানে দেখুন ওই যেগুলো লিখেছেন ওর মধ্যে কতগুলো জায়গায় আপনাদের চয়েস আছে বা নেই। ওই যে রোলগুলো, ওই যে অ্যাডজাস্টমেন্ট যেখানে লিখেছেন, দেখুন কটা জায়গায় অ্যাডজাস্টমেন্টের আপনাদের রোল আছে বা নেই? নেই। এইবার আরেকটা মজার জায়গা, বলবো তো দেখে নিন কটা জায়গায় আপনাদের সেই চাপটা আছে। হয়টাই তো শুধু absolutely লাগছে না। ওই যে আউটার অথরিটি মানে সেটা আমার বাইরে থেকে কেউ বলুক বা আমার নিজের মাইন্ডই বলুক, সে আউটার অথরিটি বলছে যেটাই সিস্টেম, এটা তোমার রোল, এটা তোমায় করতে হবে, দিস ইজ শুড, ইউ শুড ডু দিস। আমার ভালো লাগছে না, কারণ আমার ইনার অথরিটি বলছে আমার এজেন্সি এখানে নেই। এজেন্সি মানে পাওয়ার, আমি এখানে হেল্পলেস, আমি করতে বাধ্য। তাহলে ইনার অথরিটি এই চেয়ারে আমি যদি একদম গুটিসুটি মেরে বসে থাকি আর আমারই আউটার অথরিটি এখানে লাফালাফি করে, তাহলে আমি তো তার কাছে হেরে যাচ্ছি সেখানে। তাহলে আউটার অথরিটি আর ইনার অথরিটির মধ্যে সবসময় একটা কি চলবে? ক্লাশ। তো সারাক্ষণ যদি দ্বন্দ্ব চলে, দ্বন্দ্ব থেকে তো তার কিছু না কিছু আপনি যদি দুজনকে ঠেলতে থাকি তাহলে সেটাতে দেখবেন একটা ক্ষয় হবে। একটা ছোট্ট এক্সারসাইজ করে দেখি, আমাকে দুজন যদি একটু ভলান্টিয়ার করেন, যে কোনো দুজন। খেয়াল করুন, আরো জোরে দিন, দেখুন দুজনেই হেলে যাচ্ছেন, পা উঠে যাচ্ছে, খেয়াল করলেন? আচ্ছা, এইবার আপনারা প্রেশারটা দেবেন না, শুধু হাতটা লাগিয়ে রাখুন। সিম্পল ব্যাপার, কোনটা কমফোর্টেবল? এইটা। টাচটা পাচ্ছেন, খালি প্রেশারটা পাচ্ছেন না। প্রেশারটা এতক্ষণ যে পাচ্ছিলেন কোথায় ফিল করছিলেন? হ্যাঁ, দুটো আর এখানে পায়ে, হাতটার থেকে পুরো বডিতে প্রেশারটা যাচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন যে ওইখানে, থ্যাংক ইউ, এই যখন আমরা কানেক্ট করি তখন আমরা প্রেশার দিই না, আমরা কানেক্ট করছি। আমি আপনাকে বলছি, আমি কি কি বলেছি এক্ষুনি বলুন তো গড়গড় করে, তাহলে প্রেশার। আমি কানেক্ট করে বলতে পারি আপনার কি মনে হচ্ছে,
তাহলে আপনার যেটুকু মনে হচ্ছে, যা মনে হচ্ছে আপনি তাই বলতে পারেন, তখন আমরা কানেক্টেড, নট প্রেশারাইজড। তো যখনই আউটার অথরিটি ইনার অথরিটির মধ্যে ক্ল্যাশ হচ্ছে, তখন আমরা প্রেশারাইজড হচ্ছি। হায়ারার্কি যখন আমাকে, আউটার হায়ারার্কিও হতে পারে, ইনার হায়ারার্কিও হতে পারে। যে ছেলেটির কথা বললাম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তার মা এসে হাউ হাউ করে কাঁদছেন, কি ভেবে যে আমি তো ওকে কোনোদিন কোনো চাপ দিইনি, আমি তো কোনোদিন বলিনি ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, আমি তো ওকে কোনোদিন বলিনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে হবে, আমি বলেছি তুমি একজন ভালো মানুষ হও, নিজের গ্রাসাচ্ছাদনের এ করা। তাহলে আমি এমন কি করছি যেটা ওকে প্রেশারাইজড করছে? এটা ওনার অথরিটি ওনাকে প্রশ্ন করছে, ওনার ভ্যালু ওনাকে প্রশ্ন করছে। আর ওনার ইনার অথরিটি কি বলছে? যে আমি এখানে হেল্পলেস, আমার এটা ভালো লাগছে না, আমি তো ওকে ভালোর জন্যই যা বলেছি, ছোট থেকে সৎ হতে শিখিয়েছি ভালো ভেবে। এটা ইনার অথরিটি বলছে। আর ওনার আউটার অথরিটি বলছে যে আমি অ্যাজ এ মাদার ফেলিওর, আমি এমন কিছু করে ফেলেছি, আমাকে বলছেন আপনি বলুন আমি কি ভুল করেছি, তাহলে আমি সেটা করবো না। তাহলে ওনার আউটার অথরিটি ওনার ইনার অথরিটিকে চাপ দিচ্ছে। ঠিক একইভাবে এই কথাটা ওনার বাড়ির লোক বলেছে যে তুমি কেমন মা, এতদিন ছেলেকে দেখে বুঝতে পারোনি, এটা আবার আরেকটা আউটার অথরিটি বলছে। তাহলে এই যখনই চাপটা হচ্ছে, তখন আমরা ম্যান্ডেটরি বাধ্য, তখন আমাদের মধ্যে ওই ভ্যালুজ জাজমেন্ট এজেন্সি, এটা তো আমার নিজস্ব থাকার কথা, এটা তো আমার বাইরে থেকে আসছে, তখন সেটা তো আর আমার হাতে থাকছে না। আচ্ছা, এবার আমরা আরেকটা জায়গা দেখব, এই যে আউটার এবং ইনার অথরিটির মধ্যে আপনাদের নিজেদের দেখুন কোনটা বেশি পাওয়ারফুল এই মুহূর্তে, প্রত্যেকে। আউটার প্রত্যেকেই দেখুন, এক এক সময়, আবার সবসময় এটা স্ট্যাটিক থাকে না, কখনো চেঞ্জও হয়, কিন্তু বেশিরভাগ সময়ে যে রোলগুলো লিখেছেন সেই রোলগুলোর ক্ষেত্রে কোন অথরিটি বেশি পাওয়ারফুল? আউটার। বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখুন, আমাদের এই যে আউটার অথরিটি যখন পাওয়ারফুল থাকে, কোনো একটা ভয়েস আমাদের কানে বাজে, কানে মানে বাইরের কানে, ওই যে এক্সারসাইজটা করলেন চোখ বুঝে, দেখলেন একটা সময় নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন, আরও বেশি শুনলে দেখবেন নিজের মনের যে শব্দগুলো, মনের যে কথাগুলো আসছে, থটগুলো, শুধু না অটোমেটিক থট, অটোমেটিক। যে আমার যে বান্ধবীর কথা বললাম, স্কুল থেকে বাড়ি যেত কিন্তু চিন্তাটা কিন্তু বন্ধ হচ্ছে না, মনে মনে খাতা দেখে যাচ্ছে, মনে মনে স্কুলে কি কি কার সাথে কি করতে হবে, কি কথা বলতে হবে, কন্টিনিউয়াস। ও তো ঘুমোচ্ছে না, ঘুমের মধ্যেও ওটা চিন্তা করছে। ওর যদি ওখানে ইজি করা যায়, তাহলে দেখা যাবে কার্ভটা সেরকম আসবে ঘুমের মধ্যে। তাহলে কেন হচ্ছে? কারণ ওর ওই বেলটা স্টপ হচ্ছে না। তো আপনারা যখন এই রোলগুলো প্লে করছেন, যে যেটা লিখেছেন, যেখানে আউটার অথরিটি স্ট্রং, আমি কি শুনছি সেখানে, আমার আউটার অথরিটি আমাকে কি বলছে, যেটা আমাকে চাপিয়ে দিচ্ছে, সেইটা দেখুন। চাপিয়ে, আমি যখন রোলগুলো প্লে করছি, যে রোলগুলোর থেকে আমার চাপ আসছে এবং সেই চাপে আমি অ্যাডজাস্ট করছি, এবং সেখানে আমার একটা আউটার অথরিটি আমার উপরে কিছু চাপ পাচ্ছে, সে আমার উপরে কি চাপাচ্ছে যেটা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কান, মানে আমি যদি ভাবি যে আমার কাছে কি মেসেজ আসে, আমাকে কি এইটা বলছে, ওই ভদ্রমহিলাকে যেমন বলছিল যে তোমার দেখা উচিত ছিল তোমার ছেলের কোথায় সমস্যা, যে উচিত ছিল শুট, ছেলেটির মনে হচ্ছে যে আমার আরো ভালো করে পড়া উচিত ছিল, কারণ আমি পড়িনি বলেই এটা হচ্ছে, বা আমি হয়তো ওদের মতো বুদ্ধিমান নই। এই যে জাজমেন্ট, এইটা কিন্তু ওকে চাপিয়ে দিচ্ছে, ওকে বলতে দিচ্ছে না যে আমি তো আমার মতো করে পড়েছি, আমার এইগুলো পড়তে ভাল লাগে, বা এই সাবজেক্টটা আমার ভালো লাগে না, আমি কম পড়েছি, কম পেয়েছি, এইভাবে ওকে তো বলতে দিচ্ছে না। তাহলে কোন জায়গাটা আমাকে চাপিয়ে দিচ্ছে, নিজেদের কোথায় কে চাপিয়ে দিচ্ছে দেখুন। অনেক সময় না এই শব্দগুলো, আমি বললাম বটে লিখুন, অনেক সময় এটা সবসময় আমাদের একটা শব্দ হিসেবে আসে না, অনেক সময় একটা সিম্বল হিসেবেও আসে। কারুর কারুর মনে হয় আমার বুকের ভেতরের দরজাটা, আমাকে একজন লিখেছিলেন বুকের ভেতরের দরজাটা ম্যাডাম বন্ধ হয়ে রয়েছে, খুলছে না, মাথাটা কাজ করছে না, জ্যাম। কেউ কেউ বলেন একটা কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে। এর কোনোটা সিম্বল, কোনোটা শব্দ, সেভাবেও আসতে পারে। আপনারা দেখুন, আপনাদের যেখানে ইনার আউটার অথরিটির কনফ্লিক্টটা হচ্ছে, সেখানে আপনাদের কাছে কি ছবি বা কি শব্দ আসছে, সেটা একটা সিম্বল হিসেবেও আসতে পারে,
একটা শব্দ হিসেবেও আসতে পারে, একটা সেন্টেন্স হিসেবেও আসতে পারে। দেখুন কি আসছে। পেয়েছি শব্দ বা সিম্বল বা ছবি কিছু? আউটার ইনার অথরিটির, মানে আউটার অথরিটির চাপে আমার ইনার অথরিটি কি ফিল করছে, সেই শব্দ বা ছবিটা পেয়েছি সবাই মোটামুটি কিছু? যেটা পেয়েছি ওটাকে এবার ধরে রাখুন। এবার ওইটা থেকে আরেকটা, আবার একটা গল্প বলি। গল্প না, এটাও একটা অভিজ্ঞতা। যার কথা বলছি তিনি খুব দক্ষ একজন হোম মেকার, মানে সমস্ত কিছু, মানে মা দুর্গার মতো একা হাতে সামলান প্রায় সব কিছু, এবং তাতে ওনার কোনো ক্ষোভ আপাত দৃষ্টিতে নেই, করে। তো একটা রোববারের ঘটনা, সেই রোববার ওনার বাড়িতে প্রচুর লোকজন আসে, খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ের ছুটি থাকে, সেদিন সমস্ত। তো একটা রোববারে ওনার বাড়ির মানে বন্ধু স্থানীয় বা আত্মীয় কেউ একজন ফোন করে বলেছে, তুমি তো অমুক মাছের ওই রান্নাটা দারুণ করো, আজকে ওটা যাবো, খাবো গিয়ে ওটা, আজকে ওটা বানিও, এরকম কিন্তু বলে প্রায় প্রায়। তো এবার সেই দিন উনিও বলেছেন হ্যাঁ ঠিক আছে চলে এসো। এবার সেই পার্টিকুলার সেই মাছের সেই রান্নাটা উনি যখন করছেন, ওনার সেদিন কিরকম একটা যেন অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, মানে ঠিক মানে নুন বেশি দিয়ে ফেলেননি, কিন্তু মনে হচ্ছে যেন এক্ষুনি মানে আর ভালো লাগছে না রান্নাটা করতে, এটা ইরিটেশন হচ্ছে। তো কেন হচ্ছে এটা? তো এই আউটার অথরিটির ইনার অথরিটির কনফ্লিক্টে ওনার ম্যাপিংটা সময় কম, ওই জন্য আমি ছোট করে বলছি। তো ওনার যেখানে মনে হয়েছে যে একটা সময় গিয়ে যে আমি তো প্রতিদিনই এই রান্না করছি, খাওয়াচ্ছি, লোক আসছে যাচ্ছে, এগুলো আমি অভ্যস্ত, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কমন হয়ে গেছে, নর্মালাইজড হয়ে গেছে, আমার কিন্তু কোনো কোনো রোববার এসব কিচ্ছু করতে ভালো লাগে না। কোনো কোনো রোববার আমার মনে হয় আমি খাবারটা অর্ডার দিয়ে আনাবো বা বাইরে খাবো, বা আমি এইসবের দিকে তাকাবোই না, সেদিন তোমরা যা পারো করে খাও, আমি হয়তো সেদিন গান শুনবো কি বই পড়বো কি বেড়াতে যাবো, যা খুশি করবো, বা তোমাদের সাথেও বসে থাকতে পারি, কিন্তু আমি তোমার পছন্দ মতো রান্নাটা সেদিন করবো না। উনি কিন্তু বিদ্রোহ করছেন না, উনি বলছেন না যে আমি কোনোদিন না রান্না করবো না, কোনোদিন তোমার পছন্দের খাবার খাওয়াবো না, কিন্তু এই তুমি বললে আমাকে সঙ্গে সঙ্গে করছি, এটা নর্মালাইজড আমি করতে চাইছি না। তাহলে এইখানে ওনার ইনার অথরিটি কথা বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না, ওটার অথরিটি আটকে দিচ্ছে, কারণ ওনার মনে হচ্ছে বেচারা যার কথা বলছেন, প্রথম দিন আমার কাছে এসে কি সুন্দর বলছেন দেখুন, উনি বলছেন যে দেখুন ও কিন্তু যার কথা বলছি ওনার ননদ বা বন্ধু কেউ একজন ছিল, যে ও বেচারি কিন্তু ওর কোনো দোষ নেই, বিদেশ থেকে এসছে 5 বছর বাদে বৌদির কাছে একদিন খেতে চাইবে না, এটা খুব স্বাভাবিক, আর আমি ওকে একটা দিন এই সামান্যটুকু খাওয়াতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো এইটা করতে গিয়ে আমার এরকম কেন হলো বলুন তো, এটা তো ঠিক নয়, উনি বলছেন ঠিক নয়। তাহলে ওনারই আউটার অথরিটি ওনার ইনার অথরিটিকে বলছে না এটা ঠিক নয়, তুমি আজকে বই পড়তে চাইছো কেন? তো ওনার ভেতরেই এই দেখুন ভেতরের দুই অথরিটি কিন্তু লড়াই করছে। কিন্তু প্রথমে উনি আমায় যেটা বললেন যে রান্নাটা না করলে ও কি ভাববে বলুন, আমার হাজবেন্ড কি বলবে বলুন, ওর বোন এতদিন বাদে এসছে, উনি প্রথমে বলছেন আউটার অথরিটি দায়। যেমন আমি ভাবছিলাম যে আমি দেরি করে এলে উনি পরদিন পুষ্পাদিকে বলবেন যে আপনার স্টুডেন্ট কিন্তু একদম কথার দাম নেই, উনি বলবেন আগে তো আমি বলছি, তো উনি দায়ী নন, দায়ী আমি, মানে আমি নয় আমার ইনার অথরিটি। তো আমার ইনার অথরিটি ওনার ইনার অথরিটি ওনাকে বলছে যে না রান্নাটা করো, ও এতদিন বাদে এসছে, কিন্তু ওনার আউটার অথরিটি বলছে, আর ইনার অথরিটি কি বলছে যে আমার আজকে করতে ইচ্ছে করছে না। যখন ওটা রিজলভ হলো, উনি রান্নাটা করতে করতে আরেকদিন মনে মনে নিজেকে বলছেন যে আমি নেক্সট সানডে কিন্তু আমি রান্না করব না, মাসে একটা করে সানডে আমি করবো না। এবং সেটা বিদ্রোহ নয়, সেটা ওই যে এক্সারসাইজটা আপনারা করলেন, কানেক্ট করছেন, হাজব্যান্ডকে বলছেন, একে বলছেন তোমাদের আমি করে খাবো, ওই সানডেটা বাদ দিই, ওই সানডে আমি নিজের জন্য রেখেছি। দেখুন একটা নিজে রিজলভ করছেন, কানেক্ট করছেন, প্রেশার দিচ্ছেন না, নিজের সঙ্গে নিজের লড়াইটা খালি বন্ধ করছেন। তাহলে এই যে ইনভিজিবল শব্দটার মানে হচ্ছে যেটাকে দেখা যায় না,
আউটার ডিমান্ড ক্ল্যাশ উইথ ইনার ভ্যালু, এটার মানে হচ্ছে যে যেটা আমি বুঝছি যে আপনার সঙ্গে আমার হচ্ছে, আপনার সঙ্গে আমার হচ্ছে, কিন্তু বাইরে থেকে হচ্ছে আমি বুঝতে পারছি, এবং আমি আপনাকে সহজে ভিলেন বানিয়ে দিতে পারি যে আপনি বলেছেন ওই জন্য আমার চাপ হচ্ছে, কিন্তু আপনার বলাটা আমি মানছি তার কারণ আমার ইনার আউটার অথরিটি আমাকে বলছে এটা করা উচিত, সেখানেই আমি হেল্পলেস। এইটার সঙ্গে যেটার লিঙ্ক আছে, আমাদের না জীবনে তিনটে জিনিস ভালো থাকার জন্য খুব দরকার হয়, আমাদের সেলফ ডিটারমিনেশন থিওরি তাই বলে, এবং এটা শুধু থিওরি না, আপনারা মিলিয়ে দেখুন। একটা হচ্ছে অটোনমি। অটোনমি মানে স্বাধীনতা, মানে আমি এখানে ভেঙে চলে বেরিয়ে যাবো তা না, চয়েস করার স্বাধীনতা, আমি কি করবো, আমার চয়েস আছে কিনা। আচ্ছা, আপনারা যদি আজকে এই সময় এই 3টে অবধি এখানে না থাকতেন, কিছু না কিছু করতেন তো, কি করতেন? অনেক কাজ ছিল, আপনারা সবাই ব্যস্ত মানুষ, কি করতেন? গান শুনতেন, গল্পের বই পড়তেন। আচ্ছা, আর গল্পের বই পড়ার সময় ছিল তো, নাকি অন্য একটা কাজে চলে যেতে হতো? আবার থাকলে ঠিক আছে, মানে একটা শুট থেকে বেরিয়ে আরেকটা শুটে যাচ্ছি কিনা। আমি আজকে এই বোরিং ক্লাসটা নাই শুনতে পারি, তার বদলে কি গিয়ে আমার একটা আরেকটা বোরিং কাজ করতে হবে? কিন্তু একটা থেকে একটাই শিফট করে আমি যদি নিজের সেই জায়গায় যেতে পারি যেখানে আমার চয়েস আছে আমার নিজেকে ভালো রাখার, সেটাই যদি আমি আসতে পারি, তখন অটোনমি এলো। যেটা আপনি বলছিলেন, আমার হাতে তো কোনো ওয়ে আউট নেই। হ্যাঁ, অথরিটি আর আউটার অথরিটির মধ্যে এটা মানে কনফ্লিক্টটা চলছে, সেখানে আপনার কথাটা শুনে যেটা আমার মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, কিন্তু যেটা মনে হচ্ছে যে আমরা যদি ইনার অথরিটিটাকে কোনোভাবে সাবডিউ করতে পারি, সেখানে অটোমেটিক্যালি একটা রেজলিউশনের জায়গা চলে আসছে। তো সেই যে একটা সাবঅর্ডিনেশনের যে জায়গাটা, সেটাও তো আমার মনের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করছে, একটা টর্মেন্ট সৃষ্টি করছে, তাই না? তাহলে এখানটাতে এই জায়গাটা আপনি এই বিষয়ে বলবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, উনি এই প্রশ্নটাই করছেন যে আমার ইনার অথরিটি তো সাবডিউড হয়ে যাচ্ছে, আমার ইনার অথরিটি তো মানে ডোরম্যাট হতে 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 তো একদম কচ্ছপ হয়ে গেছে, সে তো কখনোই ডানা মেলছে না, সে তো মেলতে শেখেনি, সে ভাবছে আমাকে মেলতে গেলেই বিদ্রোহ করতে হবে। মানে একটা পাখি খাঁচার ভেতরে থাকতে থাকতে সে খাঁচা খুলে দিলেও বেরোতে চায় না, তার ডানা ভারী হয়ে যায়, তখন সে মনে করে আমাকে খাঁচা মানে উঠতে গেলে আমার খাঁচা কেন পৃথিবী ভেঙে পড়ে উঠতে হবে। কিন্তু না, আমার অটোনমি মানে বিদ্রোহ নয়, সবসময় বিদ্রোহ করার প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয়? অটোনমি মানে হচ্ছে আমার পাওয়ার অফ চয়েস, এই পাওয়ার অফ চয়েস আমার আছে কি নেই। হ্যাঁ, পাওয়ার অফ চয়েস মানে আমি এজেন্সির দিকে যদি যাই বা যেতে চাই, তো আপনি বলছেন বিদ্রোহ নয়, বিদ্রোহ মানে আমি ভার্সাইয়ের দুর্গ ভেঙে দিলাম, ওরকম কিছু নয়, আমি বলতে চাই না। কিন্তু বিদ্রোহ মানে আমার মন তো বিদ্রোহ করতে পারে যে আমি এটা করতে চাই না, আমি একেবারেই এটা করতে চাই না, তখন আমি সেটাকে ট্রান্সফর্ম করি ইন মাই আউটার অথরিটি যে আই উইল ডু দিস হোয়াট আই চুজ। এক্স্যাক্টলি, আপনি আমার কথাটাই আরেকটু আপনার মতো করে বলেছেন, যেটা ফ্যাক্ট, যে বিদ্রোহ মানে আমার যে মন বিদ্রোহ করছে সেটাই তো আমার ইনার অথরিটি। সে একটা সময় গিয়ে বলছে না আমি এটা চাইছি না, আমাকে আমি নিজেকে নিজে অনেক বাধ্য করেছি বা অন্য কেউ আমায় বাধ্য করেছে, নো মোর, এনাফ ইজ এনাফ। তো তখন আমার মন এই যে বিদ্রোহ করছে সেই তো ইনার অথরিটি, সেই ইনার অথরিটি তখন যে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লো তা হয়তো করলো না, সে একটা রেজলিউশন নিল। কি রেজলিউশন নিল? যে প্রতি সানডে আমি রান্না করবো না। এক্সটার্নাল ফোর্স, এটাই আসছি, এক্সটার্নালটাই আসছি। হতে পারে, হতে পারে যদি সে চায়, ওটাও তো আবার পাওয়ার অফ চয়েস। এই যে বললেন যদি সে চায়, এগেন পাওয়ার অফ চয়েস চলে এলো, তাহলে অটোনমি আমার এলো। আমি চাইলে বিদ্রোহ করতে পারি, যারা ডোমেস্টিক ভায়োলেন্সে থাকেন তারা চাইলে 498 করতে পারেন, চাইলে নাও করতে পারেন, চাইলে অ্যাডজাস্ট করে সারা জীবন চোখের তলায় কালশিটে নিয়ে চালিয়ে যেতে পারেন, নাও পারেন। কিভাবে এবার আমি কি হেল্প নেব, কার কাছে নেব, পুলিশেই প্রথমে যাব না সংগঠনের কাছে যাব না কোথায় যাব, এইগুলো সব পাওয়ার অফ চয়েস।
কিন্তু যতক্ষণ অবধি আমার কাছে কোনো পাওয়ার অফ চয়েস আমি এক্সিকিউট করতে পারছি না, আমি ভাবতেই পারছি না, ততক্ষণ আমি হেল্পলেস, অ্যাবসলিউট হেল্পলেস। এবং তখন আমার স্ট্রেস, তখন আমার কোন তলা কাজ করবে ব্রেনের? ওপর তলায় তো যাওয়ার সুযোগই পাবে না, একদম একতলায় গুঁজে পড়ে আছে রিঅ্যাক্টিভ মোডে। তখন দেখবেন যারা নিপীড়িত হন তারা অনেক সময় খুব নিপীড়ন করেন, মানে খুব রিঅ্যাক্ট করেন। একটা ভালো কথা বলতে গেলাম খ্যাক করে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কমন। বৌমা যখন শাশুড়ি হচ্ছেন তিনি আরো ভয়ঙ্কর শাশুড়ি হচ্ছেন আর কি। তো এক্স্যাক্টলি, তো এই যে রিঅ্যাক্টিভ মোডে চলে যাচ্ছি, ওই তো বিদ্রোহ করতে ভুলে যাচ্ছি বলে, যখন করছি তখন রিঅ্যাক্টিভে যাচ্ছি। তো এইখানে আরেকটা জায়গা দেখার আছে একটু, শুধু অটোনমি নয়। 2 নম্বর, দেখুন আপনারা যখন এনজয় করেন, এবার ভাবুন আপনারা কিছু কিছু জিনিস কিন্তু খুব এনজয় করেন, প্রত্যেকেই করি আমরা, সেটাই করি যেখানে আমার অটোনমি আছে, চয়েস আছে। অটোনমি মানে চয়েস। সেকেন্ড হচ্ছে যেখানে আমি যেটা করতে চাইছি সেটা করার আমার ক্ষমতা আছে। আপনি গল্পের বই পড়তে চাইছেন, তার মানে গল্পের বইতে কনসেন্ট্রেট করার আপনার ক্ষমতা আছে। যে বাচ্চার 1 লাইন মানে মোবাইলের স্ক্রিন থেকে অন্যদিকে চোখ সরে না, তাকে 1 পাতা গল্পের বই পড়তে দিন তো স্ট্রেস হয়ে যাবে, কাঁদতে শুরু করবে, পারবো না। আপনি এনজয় করছেন কারণ গল্পের বই পড়ার ক্ষমতাটা আপনার আছে। যিনি গান শুনছেন ক্ষমতা আছে, যিনি গান গাইছেন ক্ষমতা আছে, যিনি পড়াচ্ছেন আপনারা সবাই, আপনাদের পড়ানোর কম্পিটেন্স আছে। এই সেকেন্ড লেয়ার অফ গুড ফিলিং হচ্ছে কম্পিটেন্স। এবং তার জন্য আমাকে দুনিয়ার সেরা হতে হবে না, আমি যেটা পারি, আমি যেটা করতে চাই সেটা আমি পারি। আমি যদি সাইকেল চালাতে চাই আমি সাইকেল চালাতে পারি, আমাকে তার জন্য রকেট চালাতে হবে না, কিন্তু আমি যেটা চাইছি আমি পারি। এবং আমার কম্পিটেন্সের ওপর আমাকে যারা কাজটা দিচ্ছে, যে আউটার অথরিটি ইনার অথরিটি যেই হোক, সে আমার কাজে ভরসা রাখতে পারে। আমাকে যদি বলা হয় যে আমাকে এই চেয়ারটা সোজা করে রাখতে হবে, আমি রাখতে পারবো, এবং আপনারাও ভাববেন যে পারবো, আপনারা ভাববেন না এটা চেয়ারটা ভেঙে দেবে না তো, চুরি করে নিয়ে যাবে না তো ঘরে করে। তো এই ভরসাটা যখন আমাদের উপর আসে অন্যের, তখন আমরা গুড ফিল করি। এটা হচ্ছে কম্পিটেন্সের গুড ফিলিং করার ক্ষমতা। থার্ড হচ্ছে রিলেটেডনেস। ভাবুন আমার ক্ষমতাও আছে, আমার ইচ্ছাও আছে, কিন্তু আমার সারা পৃথিবীতে কেউ নেই, কোনো কানেকশন নেই। হিমালয়ের চূড়ায় গিয়ে আমি গুড ফিল মানে কম্পিটেন্স আর অটোনমি নিয়ে বসে আছি, হবে? কিছুক্ষণ বাদে বোর্ড হয়ে নেমে আসবো, কারণ আমাদের তো সেই সাধন ক্ষমতা নেই। আমরা কানেক্টেড, আমরা সার্ভিস যে দিতে চাইছি, শিব জ্ঞানে জীব সেবা যাই বলি, কারণ আমরা সার্ভিসটা নিয়ে নিজেরা দিয়ে নিজেরা ঋদ্ধ হই। আমাকে যদি আমার মানে আমি যদি এখানে আসি, আমাকে ভাবতে হবে আমি আপনাদের সামনে 2টো কথা বলতে পারবো, তোতলাবো না, যে তোতলাচ্ছি অবশ্য মাঝে মাঝে, কিন্তু সঙ্গে আপনাদের লাগবে তো। এই বক্তৃতাটাকে গিয়ে আমি সেই হিমালয়ের চূড়ায় দিলে আমার ভালো লাগবে? লাগবে না। যদিও স্বামীজি সেটাও শিখিয়েছেন, মানে সেটাও প্র্যাকটিস করিয়েছেন বোধহয় শশী মহারাজকে, যাই হোক। কিন্তু তার মানে এই স্ট্রেসটা আমাদের কেন হয়? ঘড়িটা ঠিক আছে? স্ট্রেসটা আমাদের কেন হয়? কেননা আমাদের এই যে হায়ার অথরিটি, আউটার অথরিটি আমাদের এইগুলো ছিনিয়ে নেয়, বিশেষত অটোনমি। দেখুন পাওয়ার অফ চয়েস থাকে না, যেটা আপনি বারবার বলছেন, বাধ্য, আমাকে মানছে না, আমাকে করতে দিচ্ছে না, সত্যি সত্যি যেখানে বাধ্য। কালকে আমার একজন স্টুডেন্ট, সে ট্রাফিকড হয়ে গিয়েছিল ছোটবেলায়, এবং মানে পডকাস্টে এসছে, আমি দরকার আপনাদের পাঠাবো, মানে পাবলিকলি বলেছে। সেখানে ওর মানে এই যে বেরিয়ে আসবে, ও বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সেখানে তো বাধ্যতামূলক, হাতে একটা ফোন নাম্বার অবধি লিখে রাখার তার সেখানে স্বাধীনতা নেই, একটা পেনও নেই। তাহলে আমার ইচ্ছে হলেই তো আমি বেরোতে পারবো না, এটা একটা এক্সট্রিম সিচুয়েশন। কিন্তু এরকম বহু সিচুয়েশন আছে যেখানে আমরা বাধ্য, সত্যিই আমার ক্ষমতা নেই, তাহলে সেই সিচুয়েশনগুলোতে আমার অটোনমি টোটালি কাট, মানে আমার নো চয়েস আমরা যেটাকে বলি। এবং যখন নো চয়েস হয়, আমার ব্রেন একতলায় না চোরা, মানে একদম গ্রাউন্ডে, মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে পারলে মোডটা। তো তখন সত্যি সত্যি কিন্তু আমার স্ট্রেস লেভেল সাংঘাতিক হয়। তো সেই লেভেলে যাওয়ার আগেই আমরা আটকাতে পারি যে আমরা অতটা নিচে গেছি কেন। যেখানে বাধ্য হয়েছি সেখানে আমাদের হেল্প লাগবে। ওই মেয়েটির প্রফেশনাল পার্সোনাল সব রকমের হেল্প লেগেছে, স্বাভাবিক। সে ট্রাফিক হয়ে গিয়ে তাকে হাত মুখ বেঁধে ফেলে রাখছে, সেখানে তো তার অটোনমি সত্যিই নেই।
কিন্তু আমাদের সবাই কিন্তু এইটা একটা এক্সট্রিম কেস। যারা বেশিরভাগ অন্যরা ট্রাফিক হয় তাদের সবাইকে কিন্তু হাত মুখ বেঁধে নিয়ে যায় না, তারা খুব গল্পচ্ছলেই নিয়ে যায়। ভালো জামা পরবো, ভালো জায়গায় থাকবো, ভালো খাবার খাবো, এইসব দিয়েও নিয়ে যায়, একটা রঙিন জীবনযাপন করবো। তো সেখানে কিন্তু তার অটোনমি আছে, সে চাইলে নাও যেতে পারে, প্রোভাইডেড সে যদি বুঝতে পারে ওই রিলেটেডনেসটা, এখানে যে রিলেটেডনেসটা হচ্ছে ওটা অ্যাকচুয়াল রিলেটেডনেস নয়, ওটা প্রেশার, যেটা আপনারা করছিলেন দুজনে। কোনটা রিলেটেডনেস আর কোনটা প্রেশার, এই ডিফারেন্সিয়েশনটা করতে পারা যায়। কিভাবে করবো? করতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে, আরেকবার করলেন, আরেকবার একটু খাতাপত্র সরিয়ে ওই একই এক্সারসাইজটা আরেকবার করবো, পেটে হাত রেখে বুকে হাত রেখে, যেভাবে করলেন প্রথম। চেক করে নিন কোনটা উঠছে, একটুখানি সময়, আমি ঠিক 1 মিনিটের বা 30 সেকেন্ড বাদে আপনাদের জিজ্ঞেস করছি। একদম নর্মালি নিন, কিছু চেঞ্জ করবেন না। কোন হাতটা উঠছে? ওকে, বেশি নয়, দুটোই সেম হচ্ছে। এইবার আমরা একটু টেকনিকটা পাল্টাবো, জাস্ট 1 মিনিটের জন্য। কি করব? যখন আমি শ্বাসটা ছাড়বো একটু বেশি সময় ধরে ছাড়বো। যতক্ষণ ধরে শ্বাসটা নিচ্ছেন ছাড়ুন একটু, যদি 4 গোনাতে শ্বাস নেন 8-এ ছাড়ুন, বা না পারলে 6-এ ছাড়ুন। এবার আরেকবার শ্বাস নিন, একই প্রসেস, সেম প্রসেসে। দেখুন এবার যখন শ্বাসটা নেবেন তখন আরেকটু ডিপে নিচ্ছেন, মানে 4-এ যদি নিচ্ছিলেন তাহলে 6-এ নিচ্ছেন, আর ছাড়ছেন হয়তো 6 বা 8-এই, খালি মাঝে একটু পজ নিচ্ছেন, একবার নিয়ে। ছাড়ার সময় একটু বেশি সময় ধরে ছাড়ছেন। কারোর সঙ্গে জল থাকলে ইচ্ছে করলে জল খেয়ে নিতে পারেন, যদি গলা শুকিয়ে থাকে বা অস্বস্তি হয়। এবং হাতটা পেটের ওপর, বুকের ওপর রেখে দেখুন কোনটা উঠছে। তাই হয়তো ওইটা আপনার ব্রেনকে কিন্তু অলরেডি সিগন্যাল দিচ্ছে যে আপনি পজ নিচ্ছেন। এই যে সিগন্যালটা, এটা কিচ্ছু না, এটা ব্রেন, আমাদের ব্রেন একটা সুপার কম্পিউটার। তো দেখবেন ওই আমাদের মোবাইলে যেটা আমরা বারবার দেখি সেটা বারবার আসে, আসে না? যেটা ভাবি সেটাও আসছে, ওই AI এর কিছু কৃতিত্ব আছে তাহলে। তো তাই কি ডক্টর চ্যাটার্জি? হ্যাঁ, ফুচকা ভাবছেন, ফুচকার ছবি এসছে? আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এআই এর ভাবনাটা সম্ভবত নয়, তবে কারোর সঙ্গে কথা বললে ওটা রেকর্ডেড হয়, মানে সেইটা ফিড করে ওরা। তো সেইখান থেকে মানে আপনার কনস্ট্যান্ট রেকর্ডার এবং ভিডিওটা অন থাকে, ওরা ওই ফাইলটা তৈরি করতে থাকে এবং ওটাকে ওরা ফিড করে, এইটা করে। মানে ভাবনাটাকে এখনো অত দূরে নিতে পারেনি মাঝে। মানে কস্তুরীদি যদি মনে মনে ভাবে যে আমাকে কান মলে দেবে, হ্যাঁ, সর্বনাশ। আচ্ছা, হতে পারে। তাহলে তারপরে ওরা ইনার ভয়েসটা রেকগনাইজ করে নিচ্ছে কোনোভাবে। আগে আমরা করি, কারণ যন্ত্রের আগে একটু আমাদের যাওয়া দরকার। এই যে যেটা করলেন এক্ষুনি, এইটা অনেক সময় আমরা একটু ঠান্ডা জল 1 ঢোক খেয়ে নিতে পারি, 1 ঢোক, বেশি না। ব্যাগে চকলেট থাকলে, ডায়াবেটিস না থাকলে একটা চকলেটের টুকরো, হ্যাঁ, সেটা আমাদের ডোপামিন সেরোটোনিন সিক্রেশনে একটা হেল্প করে। এই টিপসগুলোর মানে হচ্ছে এটা কোনো ইনস্ট্যান্ট টিপস না। এইটা যখন আমরা এই ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করছি, আমার ব্রেন কিন্তু সিগন্যাল পাচ্ছে পজ, রিয়াকশনকে পজ করাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, এখনো ইরোশন হচ্ছে না, এটা বলছে ওয়েট করো, এখনো আশা আছে।
কি করছে? সে বলছে যে তুমি এখনো উপরতলায় যেতে পারো, এবং আপনি সত্যিই যাচ্ছেন। যে মুহূর্তে আপনি একটা অ্যাবডোমেন থেকে নিঃশ্বাসটা নিলেন, আপনার ব্রেন অনেক বেশি অক্সিজেন পেল। তাহলে কি আগেরটা ভুল ছিল? ভুল ছিল না, কিন্তু ওটা একটা নর্মাল রিয়াকশন ছিল। এটা আপনি রিয়াকশনটাকে এজেন্সি নিয়ে চেঞ্জ করলেন। যেই চেঞ্জ করলেন, ব্রেন সিগন্যাল পেলো ইউ ক্যান ডু ইট। তো যেই ডু ইট, এইটা যদি আপনি ফ্রিকুয়েন্ট করেন, ফ্রিকুয়েন্ট এখন এটার জন্য 1 মিনিট লাগে। আমি ছেলে মেয়েদের বলি পরীক্ষার আগে ওয়াশরুমে গিয়ে দরকার হলে করে নাও একবার, শুয়ে করো, বসে করো, যে কোনো সময় করো, 1 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট। এইটার টাইম খুব একটা ম্যাটার করে না, এবং এটার জন্য খুব বেশি প্রাইভেসিও লাগে না। এটা যে কোনো জায়গায় শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক করে নেওয়া যায়। হ্যাঁ, চলতে চলতে হয়তো হবে না, কিন্তু একটু বসে করা যায়। এইটা করলে ব্রেন তো বারবার অটোমেটিক এই সিগন্যালটা পাচ্ছে, এবং তার মানে কি সিগন্যাল পাচ্ছে? ওই যে মানে তুমি উচ্চ তলায়, দোতলায় থাকার অধিকারী, এখানে যেতে পারো, উৎতিষ্ঠত, এখানে অবশ্য অন্য অর্থে বলছি, আপস্টেয়ার ব্রেনে তুমি যেতে পারো। তাহলে ওপরের তলায় যখন তুমি যেতে পারছো, ওপরের তলার কাজটা কি? ওপরের তলার কাজ হচ্ছে সে প্রবলেম সলভিং করতে পারে। দেখুন, থিঙ্কিং, রিজনিং, প্ল্যানিং, প্রবলেম সলভিং। ওই যে ভদ্রমহিলা প্ল্যানিংটা করলেন আমি সানডে করবো, এটা তো প্ল্যানিং। তার আগে ওনার রাগ হচ্ছিল, রিয়াকশন হচ্ছিল, ওটা দিয়ে প্ল্যানিং হচ্ছে না। উনি বলছেন আমার না ভেতরে ভেতরে একটা ইরিটেশন হচ্ছে, কি হচ্ছে বলতে পারছি না, ওটা রিয়াকশন। তখন আমি বললাম কি করতে ইচ্ছে করছে, কি করতে ইচ্ছে করছে বুঝতে পারছি না, কিন্তু ভীষণ ইরিটেশন হচ্ছে। আপনারা ভেবে দেখুন, আপনাদের কখনো শরীরে, মনে রাগ, দুঃখ, এরকম ক্ষোভ হয় না? আমাদের হয়, আমরা বলি পাত্তা দিই না। এই পাত্তা না দেওয়াটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট, এবং ডেফিনেটলি এটা অ্যাডজাস্টমেন্ট, কিন্তু অ্যাডজাস্টমেন্ট বিয়ন্ড লিমিট। ওই যে ওনাকে আমি ফাইল হাতে যদি এখন 4 ঘন্টা দাঁড় করাই, হাতটা টন 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 করা শুরু করবে, তারপরে পা, তাহলে ওখানে ব্রেকডাউন দিকে যাবে। তাহলে আমরা তো এই অ্যাডজাস্টমেন্টের নামে নিজেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। তার কারণ আমরা রিয়াকশন করতে ভয় পাচ্ছি। আমি বলছি না রিয়াকশন করতে হবে, আমার আপনার উপর রাগ হচ্ছে মানে গিয়ে ধাক্কা হচ্ছে না, আমি উদাহরণ দিচ্ছি, ধাক্কা মারতে ইচ্ছে করছে মানে আমি ধাক্কা মারবো তা না, কিন্তু আমার কি কারণে রাগ হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখে আমি একদিন বলতে পারি, আলোচনা করতে পারি। তখন আমি দোতলায় বসে করছি, প্ল্যানিং করছি, রিজনিং করছি, থিঙ্কিং করছি, কিন্তু ওই মোডটায় আনার জন্য আমাদের একটা পজ লাগে। এক্ষুনি রিয়াক্ট করছি, এক্ষুনি আমাকে গিয়ে বললো প্ল্যানিং করো, হবে না। রাস্তায় দৌড়তে দৌড়তে কবিতা লেখা যায় ডক্টর চ্যাটার্জি? আমার মনে হয় যায় না, যায় কিনা আমি জানি না, বোধহয় যায় না। তবে ইদানিং আমার সঙ্গে কয়েকজন, মানে এটা আমি পুলিশে দেখেছি, মানে ট্রেনিং করার সময়, আপনাদের থ্যাঙ্কফুল আপনারা, মানে আপনারা সবাই এতক্ষণ বসে আছেন। ওই কোভিডের সময় পুলিশের ট্রেনিংগুলো সব অনলাইন হতো, আমি অনেক আওয়াজ পেতাম এর প্রতি কিসের। তো আমাকে বলছে হ্যাঁ ম্যাডাম আরেকবার বলুন। বললাম কী বলবো? ওই যেটা বললেন এক্ষুনি কিছু, হ্যাঁ বলবো। আপনি আছেন কোথায়? মানে অনেকে রয়েছেন না, আমি তো এখন ডিউটিতে রয়েছি, আমি করছি, টহল দিচ্ছি আর কি। বললাম সে কি কারফিউ, এখানে কারফিউ রয়েছে সেখানে? বললাম সেইখানে ট্রেনিং করছেন, মানে একদিকে উনি কারফিউ সামলাচ্ছেন, অন্যদিকে ট্রেনিং দিচ্ছেন, এবার ব্রেন তো সেই আবার নিচের তলায়, মানে আমাকে ট্রেনিংটা করতে হবে, উপর তলার নির্দেশ আছে, তা নইলে আমি ইন্সপেক্টর থেকে ডিএসপি হব না, তাহলে আমাকে তো ওই নির্দেশ অনুযায়ী ট্রেনিংটা করতে হচ্ছে, সেই জন্য উনি করছেন। ফলে উনি ওই চলতে চলতে করছেন, সেখানে আবার ওই একই চাপ হয়ে যায়। আচ্ছা, এবার একটা অন্য এক্সারসাইজ করবো, আপনারা আবার ওটা একটু নোট করবেন। রিসেন্ট কোনো ঘটনা যেখানে আপনার ভেতরে কোনো রকম, এই যে যেটা আপনি বলছেন অনেক সময় হয়, ক্ষোভ হোক, ইরিটেশন হোক, দুঃখ হোক, রাগ হোক, অস্বস্তি হোক, প্রডিউস হয়েছিল, যে কোনো, মনে পড়লো? অনুভূতিগুলো মনে পড়লো? এরকম কোনো ঘটনা যেখানে আপনি বাইরে হ্যাঁ করেছেন, এগ্রি করেছেন, কিন্তু মনটা এগ্রি করেনি, কিন্তু একবারে মনে পড়বে সবার, করেনি? সেই ঘটনাটা মনে করে দেখুন, সেই ফিলিংটা মনে পড়ছে কিনা, সেই সময় কি ফিল হয়েছিল, একটা দুটো যদি বলেন। বিরক্তি, আর রাগ, আর হেল্পলেস, এক্স্যাক্টলি বিরক্তি, হ্যাঁ হ্যাঁ,
মানে যে কাজটা হয়তো আমাকে বাধ্য হয়ে করতে হলো, তখন আমি একদম মানে হতাশ হয়ে শুধু না, মানে পুরো ডিপ্রেসড হয়ে গেলাম। যে তখন আমি কাজটা যতটা ভালোভাবে হয়তো অন্য সময় করতে পারতাম নিজে চাইলে, অন্যের জন্য করতে হচ্ছে, কাজটা খুব বাজেও হয়ে গেল। উনি এক্স্যাক্টলি সেটাই বলেছেন যেটা আমাদের আগের স্লাইড বলেছে, যে আমার তার মানে কি ওনার কাজ করার ক্ষমতা নেই? 100% আছে। সেই মুহূর্তে আউটার অথরিটি প্রেস করছে, ব্রেন সার্কিট ব্রেক করে নিচের তলায় চলে আসছে, মানে রিঅ্যাক্টিভ মোডে আসছে। রিয়াকশন তো বাইরে, উনি বাইরে তো কিছু বলছেন না, বাইরে হ্যাঁ বলতে হচ্ছে, করতে হচ্ছে। তখন ফ্যাগ হচ্ছে, যেটা করতে পারতাম করতে পারছি না, তার থেকে আরও খারাপ লাগা তৈরি হচ্ছে এবং সেটা আরও বেশি স্ট্রেস প্রডিউস করছে। এবং তখন ওই অনুভূতি, হতাশা, দুঃখ, রাগ, বিরক্তি হচ্ছে। এই অনুভূতিগুলো যাচ্ছে কোথায়? সব থাকছে, কোথাও যাচ্ছে না। এভরিথিং রিমেন্স, ব্রেন ইজ এ ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সে সব থাকছে, আমরা ভাবছি ভুলে যাচ্ছি। আমাদের অবচেতন মন, এটা পুষ্পাদি আরো ভালো বলবেন, অবচেতন মনে সে সব রেখে দিচ্ছে। কি করছে? এই যে সাপ্রেসড হচ্ছে, সেই সাপ্রেশনটা কিন্তু স্ট্রেসকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আর আমরা কি করছি? যখন ওটাকে ইগনোর করছি অ্যাডজাস্টমেন্ট বলে, তখন আমরা শুধু ওটাকে ডিনাই করছি তা না, বা ভুলে যাচ্ছি তা না, আমরা ওটাকে কোথাও ওর সিগন্যালটাকে নিচ্ছি না। মানে এখানে ধরুন আপনাদের মধ্যে কেউ একজন কথা বলতে চাইছেন, হয়তো হাতটা তুলেছেন বা হয়তো হাত তোলেন নিয়ে একটু বডি ল্যাঙ্গুয়েজে বলছেন আমি কিছু বলতে পারছি, আমরা সবাই মিলে ওনাকে বাদ দিয়ে দিচ্ছি। যে কোনো একজনকে, তিনি কেমন ফিল করবেন? সবাই মিলে আমরা একজনকে শুনছি না। এক্স্যাক্টলি, আইসোলেটেড ফিল করলে আমাদের কেমন লাগে? আলটিমেট খারাপ তো বটেই, ভীষণ খারাপ। এবং সেই আইসোলেটেড মধ্যে দেখুন একটা হেল্পলেসনেস আছে, আগে অসহায়, আমি তো কানেক্ট করতে পারছি না। তার মানে আমার ওই যে সেলফ ডিটারমিনেশন থিওরির তিনটে ব্যাপার, আমার অটোনমি নেই, আমার রিলেটেডনেস নেই, এবং আমার কম্পিটেন্সও, মানে আমার উপরে তো ভরসাই করছে না। তার মানে আমি আমার ইনার মাইন্ডের ওপর যদি ভরসা না করি, তাকে যদি কথা বলতে না দিই, তাহলে তাকে আমি চয়েসও দিচ্ছি না, তাকে আমি আমার সঙ্গে রিলেটও করতে দিচ্ছি না। মানে আমি আমার সঙ্গে ডিসকানেক্ট করে দিচ্ছি, আমি আমার একটা মনকে বাদ দিয়ে দিচ্ছি, এবং আমি তার কম্পিটেন্সে, তার বক্তব্যটার যে একটা ভ্যালু থাকতে পারে সেটাকে ইগনোর করছি। তার মানে আমি আমাকে ডিভ্যালু করছি। বাইরের লোক তো করছেই, আমরা বলি না তুমি নিজেকে সম্মান করো না, তাহলে অন্য কি করে করবে? তুমি যদি তোমার বাড়ির লোককে সম্মান না করো, বাড়ির লোক যদি আমায় সম্মান না করে, আমার পাড়া প্রতিবেশী কীভাবে করবে? তাহলে আমি যদি আমার মনের কথা না শুনি, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান ছিল, মন বলে তুমি মনের কথা জানো না, শোনো না, না জানো না, এরকম কিছু। মন বলে আমি মনের কথা জানি না। তো এই মন মনের কথা জানে না, সত্যিই জানে না। তো মন মনের কথা জানে না বলে এটা সাপ্রেশন হচ্ছে। এবং ইগনোরিং অর পুশিং ডাউন ইনার সিগন্যাল মানে হচ্ছে ওটা আনঅ্যাকনলেজড। আপনার যে একটা বক্তব্য থাকতে পারে সেটাই আমি মানছি না, তার মানে আপনাকেই আমি মানছি, ডিভ্যালু করছি। ডিভ্যালুড হলে আমাদের কি ফিলিং হওয়ার কথা? যা হওয়ার কথা তাই হয়। এবার আমরা লাস্টের দিকে এসে গেছি, 5 মিনিটে শেষ করব। যখন আপনারা ওই ব্রেথটা রিসেট করছেন, যে একটা পজ নিচ্ছেন, এটা একটা পদ্ধতি, কিন্তু এটা খুব এফেক্টিভ 1 মিনিটে। অনেক সময় আমরা একটু ঠান্ডা জল খাই, গিয়ে ঠান্ডা জলের ঝাপটা দিই চোখে মুখে। অ্যাকচুয়ালি আমরা নিজেকে একটুখানি পজ দিচ্ছি, কি কারণে? ইনার অথরিটিকে আসার সুযোগ দিচ্ছি। স্পিক, বলো তুমি কি বলতে চাইছো, আমি শুনছি। যে শুনছি সেই শোনাটা কি আমি নিজেকেই শোনাতে চাইছি? আমি যদি আমার আউটার অথরিটি হয় তাহলে তো নিজেকেই শোনাতে চাইছি। যদি মনে করেন যে না, আমার আউটার অথরিটি বাইরে বসে আছে, আমি তাকে বলতে চাইছি, আমি তার সাথে কানেক্ট করব। নট নেসেসারিলি আমাকে, আবারও বলছি, ওই কি বললেন, কোন দুর্গটা ভাঙতে হবে বলছিলেন? বাস্তিল দুর্গ। হ্যাঁ, তো সেই দুর্গটা হয়তো ভাঙতে হতে পারে, নাও হতে পারে। আমি এই যখন রেগুলেশনটা করলাম, তারপরে কিন্তু আমরা রিঅ্যাকশন থেকে রেসপন্সে চলে এলাম। এবার আমি রেসপন্স করব। এই নিউরোসায়েন্সের কথাটা ওইটাই, যেটা বললাম, যে আমি যদি নিজেকে পজ দিই, ঠিক ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আমার ব্রেন ধরে নেবে যে আমার রিজনিং করার ক্ষমতা আছে। এতক্ষণ ভাবছিল আমি খালি রিঅ্যাকশন মোডেই থাকি,
যখন ক্ষমতা আছে ও ভাবা শুরু করবে। ওই ভদ্রমহিলার ক্ষেত্রে ওই যিনি বলছেন যে আমি জানি না আমার কিরকম ইরিটেশন হচ্ছে, উনি তখন বললেন না আসলে আমি বুঝতে পেরেছি, আমার রান্না করতে খারাপ লাগে না, কাউকে খাওয়াতেও খারাপ লাগে না, কিন্তু করতেই হবে, প্রত্যেক সানডে আমার কোনো অপশন নেই, এইটা ভাবতে ভালো লাগছে না, আমি নিজের জন্য একটা সময় চাইছি। অ্যাবসলিউটলি ফাইন। এবার উনি সেটা বললেন, তার জন্য বাড়িঘর ভাঙতে হয়নি, উনি হাজব্যান্ডকে বললেন, এটা বললেন যে দেখো অনেক বছর ধরে করছি, সেটা সমস্যা না, করেছি, কিন্তু এখন থেকে আমি একটা সানডে হয় বাইরে থেকে খাবার আসবে, নয় আমরা বাইরে গিয়ে খাবো, নয় তোমরা যদি অন্য কিছু প্ল্যান করতে চাও করো, আমি কিন্তু সেই দিন আমার মতো, আমি রান্না সেদিন করবো না। অ্যাবসলিউটলি ফাইন। এইটা হলো রেজলিউশন, এই ডিসিশন। এবার যদি তাতে অন্য কারোর কিছু বক্তব্য থাকে, উই ক্যান ডিসকাস, উই ক্যান প্ল্যান, সেটা তো স্কোপ রয়েছে, আমাদের তো কেউ বলছে না 1 সেকেন্ডে ফাইনাল ডিসিশন নিতে হবে, আমরা তো আলোচনা করতেই পারি। এবং কনফ্লিক্ট টু কনগ্রেন্স কথাটার মানে হচ্ছে শুধু লাস্ট লাইনটা, রিয়াকশন এতক্ষণ যেটা হচ্ছিল ওটা কিন্তু আমাদের দুর্বলতা নয়। এই যে রেগে যাচ্ছিলেন, স্টাফি হচ্ছিল, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, এটাকে ভাবার দরকার নেই আমি খুব দুর্বল মানুষ বলে হচ্ছিল, ওটা আমারই ব্রেন, একবার এখানে একবার এখানে, একবার এই মোডে একবার মোডে। যেই আমার ফোনটা ফ্লাইট মোডে যায়, ফোনটা কি নষ্ট হয়ে যায়, ফেলে দিই আমরা, ফ্লাইট মোডে আছে, আবার ওই মোডে করলেই কল আসবে, এটাও তাই, এই মোডে রয়েছে, রিঅ্যাক্টিভ মোডে রয়েছে, আমি পজ নেব, আমি রেজলিউশন দেব, আমি দরকার হলে একটু চকলেট খেতে পারি, আমি অন্য কোনোভাবে পজ নিতে পারি, কোনো গান শুনলে যদি আমার মন শান্ত হয় আমি করতে পারি সেক্ষেত্রে। কিন্তু রুটিন করে গান শোনাটা এটাও একটা মুশকিল। আমরা স্ট্রেস ম্যানেজমেন্টে না অনেক সময় বলি গান শুনবেন, বই পড়বেন। একটি মেয়ে এসে আমায় বললো আমার ফুটবল খেলতে ভালো লাগে, আমাকে আমার থেরাপিস্ট বলেছে গান শুনবে আর বই পড়বে, আমার ওটা করতে একদম ভালো লাগছে না। আরে যার ফুটবল খেলতে ভালো লাগে তাকে গান শুনবে বললে কি করে হবে? হ্যাঁ, তো ওটা আমার ভালো লাগে, তার মানে ওর ভালো লাগবে নাই হতে পারে। তো ওর ফুটবল খেলতে ভালো লাগলে ও ফুটবলই খেলবে, ও এক রাউন্ড দৌড়ে এসে ওর ভালো লাগবে, ও বলে আমি যদি 5 মিনিট সময় পাই আমি 1 রাউন্ড দৌড়ে আসি, দৌড়ে আসে। আবার আরেকজন আসে যে 5 মিনিট সময় পেলে একটু আঁকিবুকি কেটে নেয় রং দিয়ে, গুড ফিল করে, সেটা তার জন্য পজ। এটা যার যার জন্য টেলার মেড। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেখানে আমরা দেখব একটা মুহূর্ত মনে করুন যেখানে আপনারা সবাই চুপ ছিলেন, কিছু ভাবেননি, শান্তি বজায় রাখার জন্য নিজেদের জীবনের যে কোনো ঘটনা, ভেতরে অনেক কথা হচ্ছিল কিন্তু বলেননি, মুখে মানে বাইরেটা চুপ ছিল, ভেতরটা কথা বলছিল। হয় সবাই কি হয়? হয়। আমরা ঘাড় নাড়ি বা না নাড়ি, এইটা আমি এখানে বলার জন্য বলছি না, আমরা রেকগনাইজ করার জন্য বলছি। কারণ স্ট্রেসটা প্রবলেম নয়, আনরেকগনাইজ স্ট্রেসটা প্রবলেম। আমার শত্রু নিয়ে সমস্যা নেই, শত্রুকে চিনতে না পারলে সমস্যা, চিনলে তো আমি বুঝে গেছি ও শত্রু, তাহলে তো আমি তাকে ম্যানেজ করবো। কিন্তু জানা শত্রু, অদৃশ্য শত্রু, মেঘের আড়ালে শত্রু, বন্ধুর বেশে শত্রু, তখন এগুলো হচ্ছে আমাদের সব অজানা শত্রু। তো অজানাকে যদি জানতে পারি তাহলে আমরা সেটাকে ম্যানেজও করতে পারবো। তার জন্য কি সাহায্য দরকার হবে, সেটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কিন্তু কোনো রকম বিদ্রোহ নয়, বিদ্রোহ করা যাবে না বলছি না, প্রয়োজনে করতে হতে পারে, কিন্তু করতেই হবে এমন নয়। পাখি উঠতে গেলে খাঁচা যদি বন্ধ থাকে ভেঙে বেরোতে হবে, খাঁচার দরজা খোলা থাকলেও কিন্তু পাখি বেরোয় না, এটা সায়েন্স বহু এক্সপিরিয়েন্স করে দেখে নিয়েছে। ইঁদুরকে যখন শক দেওয়া হয়, বারবার শক দেওয়া হচ্ছে, প্রথমে পালানোর চেষ্টা করছে, তারপরে যখন খাঁচার দরজাটা খুলে নিয়ে শক দেওয়া হচ্ছে তখন আর সে বেরোচ্ছে না, দরজা কিন্তু খোলা। তার মানে ওর তখন চয়েস করার পাওয়ারটাই চলে গেছে, অটোনমিটা চলে গেছে, এবং অটোনমিতে ছিল সেটাও সে ভুলে গেছে। এটা কিছুই না, যে আমাদের কিছু স্মল প্র্যাকটিস যেটা করলেন, এই প্র্যাকটিসগুলো দিয়ে এইবার দেখুন যে যা যা লিখেছেন, প্রথম থেকে যা যা করেছেন, ওর মধ্যে কোথায় আমাদের কোনো চেঞ্জ আনা সম্ভব। ইউ আর দ্য বেস্ট পার্সন টু ডিসাইড কোনখান দিয়ে আপনি শুরু করবেন। অনেক রাস্তা আছে, অনেক অ্যাভিনিউ আছে, কিন্তু কোথা থেকে শুরু করব, কি স্টেপ দিয়ে যাব, কোথায় আমি ব্রেনকে নিচের থেকে উপরে নিয়ে যাব, চয়েস ইজ ইয়োর্স। এবার এই চয়েসের জন্য আমার কি হেল্প লাগবে বা লাগবে না সেটাও আপনার, কিন্তু সেটা করতে গেলে আগে আমাদের এই ওপর তলায় আসতে হবে ব্রেনের, তার জন্য একটা পজ নিতে হবে। পজটা এটা একটা
আমি ঠান্ডা জল খাবো কি চকলেট খাবো, চকলেট ভালো না লাগলে অন্য কিছু যেটা খেয়ে আমার প্লেজার আসে সেটাও হতে পারে, খাওয়া ছাড়া অন্য কিছুও হতে পারে, যেটাকে কিন্তু আমি নিজেকে একটা সিগন্যাল দিচ্ছি যে ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ডু ইট, টু রিজন। এবং তখন 3:05 অবধি ডক্টর দত্তর বোরিং লেকচার সহ্য না করার চয়েস আপনাদের হাতে থাকবে। আমরা 3টে বাজে আমরা শেষ করব। তো জাস্ট আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করছি যে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই, আমরা জাস্ট এইটা দেখব যে আমার লাইফে আমি কোন জায়গায় সাইলেন্টলি অ্যাডজাস্ট করছি, এটাকে আইডেন্টিফাই করা, যেখান থেকে লিখেছেন। এবং যেখানে সাইলেন্টলি আইডেন্টিফাই করছি সেখানে কিন্তু আমার ভেতরটা একটা কিছু কথা বলছে, আমার নিজের সাথেই নিজে বলছে। কি কথা বলছে, সেই কথাটা কি, এবং সেই কথাটা আমি কাকে বলতে চাইছি, নিজেকে, অন্য কাউকে, সেটা আইডেন্টিফাই করা। বলতে চাইলে কিভাবে বলতে চাইছি, কখন বলতে চাইছি, কারোর মাধ্যমে, সরাসরি, কিভাবে চাইছি, এবং সেইটার জন্য আমার কি পজ লাগবে। এটা একটা টেকনিক, আমি যেটা বললাম এটা একটা টেকনিক, এটা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও অন্য কিছু হতে পারে। তাহলে স্ট্রেস এনিমি নয়, স্ট্রেস শত্রু নয়, স্ট্রেস হচ্ছে একটা সিগন্যাল, একটা ইন্ডিকেটর যে আমাকে আসল শত্রুর সঙ্গে মোকাবিলা করা হচ্ছে, সেটা হচ্ছে আমি আমার বাধা। অটো ইমিউন ডিসঅর্ডার হয় আমাদের শরীরে কিছু কিছু, যেগুলো করে কি নিজেই নিজের শরীরের বিরুদ্ধে বিদ্রোহ করে, মানে নিজেই নিজের শরীরকে রোগগ্রস্ত করে। তো এটা তো শরীরের ক্ষেত্রে, মনও তাই। আমার আউটার অথরিটি অফ মাইন্ড আমার ইনার অথরিটি মাইন্ডকে প্রেস করছে বলে আমি কিন্তু আমার নিজের কাছেই প্রেশার তৈরি করে ফেলছি, যার থেকে আমরা অনেক সায়েন্স দিয়ে বোঝাতে পারতাম, মানে অনেক টেকনিক দিয়ে, মানে ইনফরমেশন দিয়ে। আমি আপনাদের ইনফরমেশন লোড করে ব্রেনের স্ট্রেস বাড়াতে চাইছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যা যা লিখেছেন আপনারা ওইটাকে একটা ম্যাপ করে দেখুন যে ওখানে কোন কোন রোল আমাকে কোন কোনভাবে প্রেশার দিচ্ছে, কি কি এক্সপেকটেশন, কি কি জায়গা, এবং সেখানে আমার নিজের কি আউটার অথরিটি ইনার অথরিটির কনফ্লিক্ট হচ্ছে, সেখানে আমার কোথায় পজ লাগবে, আমি কোথায় পজ নিতে চাই, এবং পজটা নিলে তাহলে আমরা ফাইনালি প্রিজনার থেকে কোনো একটা জোনে যেতে পারবো। এখনো কি প্রিজনার আছেন কেউ? থ্যাংক ইউ। এখন শান্তি, মুক্ত। থ্যাংক ইউ সবাইকে। দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। এত সুন্দর মনোজ্ঞ একটা সেশন দিদি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং এত এনগেজিং, একটা মুহূর্তেও আমরা বোর হইনি। এবং আফসোস আছে যে 7 মিনিট দিদির দেরি হয়েছে, সেই 7 মিনিট আমরা অনেক কিছু মিস করে ফেলেছি। তো সেই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের অধ্যক্ষা মাতাজিকে, এত সুন্দর একটা সেশন আমাদেরকে দিদিকে এনে দিদি করিয়েছেন সেই জন্য। রশ্মিদিকে আগামীতেও আমরা পাবো আমাদের মধ্যে। আর রশ্মিদির সঙ্গে এর আগেও আমার দেখা হয়েছে, 2 ঘন্টা বার্তালাপও হয়েছে। তো দিদির কথায় তখনও মুগ্ধ হয়েছিলাম, আর আজকে তো মানে কি বলবো, মুগ্ধতা ছাপিয়ে গেছে। থ্যাংক ইউ দিদি। মানে এটা প্রফেশনাল হিসেবে, পার্সোনাল হিসেবে যে কোনো জোন থেকে দেওয়া যায়। যখনই নিজেকে প্রিজনার জোনে দেখবেন, মানে বিশেষত এরকম সেশনে, তখন না যে কোনো একটা জোনে, মানে ওই একটা পজ নিয়ে যে ট্রেডার বা ভ্যাকেশনারে এসে দেখুন যে আমি যে আপনাকে এত সময় দেব, আপনি আমায় দেবেনটা কি। মানে আপনারা কেউ এখনো, মানে আমি অ্যাকচুয়ালি 7 মিনিট দেরি হয়েছিল, যেটা সৌমিত্রা বললেন, 7 মিনিট দেরি না হলে আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে আজকে কি হলে ভালো হয়। এটা তো আমি প্রিপেয়ার করে এনেছি, আমি এটা ভেবে, অবশ্য টপিকটা আমাদের অলরেডি প্রিপেয়ার্ড, কিন্তু এমনও হতে পারতো আপনাদের হয়তো অন্য কোনো প্রশ্ন থাকতে পারতো, সেটা কিন্তু আপনাদের অটোনমি ছিল। তো যদি কোনো লেকচারে মনে হয়, অ্যাকচুয়ালি লেকচার শব্দটাই বড্ড বোরিং আমার কাছে অন্তত, তো কোনো ইন্টারেক্টিভ সেশনে যদি মনে হয় যে ভীষণ বোর্ড হচ্ছি বা চাপ হচ্ছে বা ভালো লাগছে না, ইনস্ট্যান্টলি অটোনমিটা নিজের হাতে নিয়ে এক্সিকিউটিভের চয়েসে আমি এইটা শুনতে চাইছি,
বা এইটা হলে ভালো হয়, বা অন্তত এইটা বলা আছে, যেটা আমি মিস করে গেছি, থ্যাংক ইউ বলে দিই সংঘমিত্রা, যে আমরা একটা জিনিস ম্যাজিক্যাল কাজ করে, সেটা হচ্ছে আমার ভেতরের ওই যে শব্দটা আইডেন্টিফাই করলেন না, ক্ষোভ, রাগ, হতাশা, বিরক্তি বা সিম্বল, যে একটা বন্ধ দরজা, ওইটা যে মুহূর্তে আপনি নিজে উচ্চারণ করছেন মনে মনে হলেও যে আমি হতাশাগ্রস্ত হচ্ছি, আমার বিরক্তি লাগছে, ওটা কিন্তু অর্ধেক রিলিফ দিয়ে দেয় ইনস্ট্যান্ট। করে দেখুন, এটা প্রত্যেকে করে দেখুন। এটা নিউরোসায়েন্স বলে, মানে আমরা যেমন ডাক্তারিতে বলি ডায়াগনোসিস মানে হাফ ট্রিটমেন্ট ডান, প্রপার ডায়াগনোসিস হলে হাফ ডান, কিন্তু ডান। তাহলে এইখানে কি করতে হবে, ওই যে মুহূর্তে ভদ্রমহিলা বললেন না যে আমার না আসলে একটা ক্ষোভ হচ্ছে, একটা অভিমান হচ্ছে, একটা হতাশা হচ্ছে, আমি নিজের জন্য কিছু করলাম না, এই শব্দটা বলা মানেই কিন্তু একটা স্টেপ এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ।